রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয় ৩১টি প্রতিষ্ঠান। ফাইনালে স্ট্যান্ডার্ড ব্যাংককে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক। শেষ পর্যন্ত যেটি কর। গ্যালারিতে বসে দ্বিতীয়ার্ধের খেলা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিজয়ী ও রানার্স আপ টিমকে পুরস্কার তুলে দেন তিনি। নিজেরও পরিবারের ক্রীড়া অনুরাগের কথা জানান সরকার প্রধান। বলেন, সময় পেলেই ফুটবল খেলা দেখেন তিনি। ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট, এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা, এবং সেখানে খেলা চলছে। সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন ফুটবলের খেলা। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি, কারণ ফুটবল খেলা এটা আলাদা একটা, মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে। প্রধানমন্ত্রী বলেন, যখনই ক্ষমতা এসেছেন ক্রীড়া চর্চাকে গুরুত্ব দিয়েছেন, কারণ খেলাধুলা শুধু সুস্বাস্থ্যের অধিকারী করে না, গড়ে তোলে প্রতিযোগিতার মনোভাব ও নিজেকে উন্নত করার চেতনা। আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমাদের যারা এখন একেবারে অনূর্ধ্ব 19 তারা কিন্তু খুব ভালো করছে, মেয়েরা ছেলেরা উভয়ই। আস্তে আস্তে এই ট্রেনিংয়ের মধ্য থেকে যখন উঠে আসবে, আমরাও পারবো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নৈপুণ্য দেখাতে। ক্রীড়াঙ্গন সহ সব ক্ষেত্রে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বাংলাদেশ পর্যন্ত যাতে প্রসারিত হয় সেই ব্যবস্থা নেবেন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ সময় পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি। কমিটি ঘোষণার সপ্তাহখানেক পর দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে নানা অপকৌশল করছে সরকার। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এদিকে চলমান আন্দোলন বেগবান করতে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করে বিএনপি। প্রায় 1 ঘন্টার আলোচনা শেষে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমনে মামলা করেছে সরকার। দলীয় বিবেচনার মাধ্যমে আরেকটা শ্রেণী গেল, একটা হচ্ছে হাইয়েস্ট বিডাররা দখল করলো, আরেকটা হচ্ছে দলীয়, আর হচ্ছে কোটা ব্যবস্থার মাধ্যমে। কোটা ব্যবস্থার মধ্যে মুক্তিযোদ্ধাদের মধ্যে কত ধরনের মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এরাও কিন্তু সুবিধা পায়, কিন্তু সবগুলো আবার দলীয় বিবেচনা, সবগুলো আবার দলীয় বিবেচনা। তাহলে তারা কোটা ব্যবস্থার পক্ষে থাকবে না কেন? নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, ভারতের সাথে চুক্তি সমঝোতা সহ বিভিন্ন ইস্যুতে শিগগিরই আন্দোলনের কথাও জানান বিএনপি নেতারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। প্রশ্নফাঁস নিয়ে চ্যানেল 24-এর অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির অধীনে রেলের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য প্রমাণ পাওয়ার পর দেখা যায় 1 দশকে বিসিএস সহ অন্তত 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে একটি চক্র। এই চক্রের বেশিরভাগই পিএসসির কর্মকর্তা কর্মচারী। এরই মধ্যে সর্বশেষ বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল পিএসসির অফিস সহকারী সাজিদুলের হাত ধরে। ফাঁস হওয়া প্রশ্নে যারা বিসিএস প্রিলিমিনারিতে অংশ নিয়েছিলেন তাদেরকেও খুঁজে বের করেছে চ্যানেল 24, যারা দিয়েছেন স্বীকারোক্তিও। সাজিদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো, মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে সকালের দিকে 200 মার্কের এমসিকিউ দিল, ওইটা আমি পড়লাম। পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে। 2 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, পরে আমাকে নিয়ে গেছিল। আমার ওই রুমে স্যার 8-9 জন স্যার। ওই বাসায় কতজন? ওই বাসায় স্যার 100 জনের মতো স্যার। বলা হয়ে থাকে, কঠোর ও নিশ্চিদ্র নিরাপত্তায় প্রশ্ন তৈরি ও প্রণয়ন করে পিএসসি। ছাপা থেকে শুরু করে কেন্দ্রে যাওয়া পর্যন্ত রক্ষা করা হয় সর্বোচ্চ গোপনীয়তা। তারপরও এত প্রশ্ন ফাঁসের খবরে উদ্বেগ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক এই শীর্ষ কর্মকর্তা। বাইরের কেউ তো আসতেছে না, আপনারা তো নিজেরাই দেখলেন। পাবলিক সার্ভিস কমিশনে যারা ভিতরে আছে, অফিস সহায়ক বলেন আর উপপরিচালক বলেন বা পরিচালক বলেন, মেবি মেম্বার বলেন বা মেবিতে চেয়ারম্যান বলেন, ইনারা যদি স্বচ্ছ না হন
তাহলে আপনি যে রুমটাতে বোল্ট রুম যেটা গোপনীয়তার কক্ষ যেটা সেটাও তো বন্ধ করতে হবে। সেটা বন্ধ করার জন্য চাবিটা যদি আপনার নিজের কাছে না রেখে আপনি যদি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে দেন, তাহলে অ্যাসিস্ট্যান্ট উপরে আপনি নির্ভরশীল হয়ে যাচ্ছেন। এখন আপনি তো জানেন অ্যাসিস্ট্যান্টকে তো আপনি বুঝেননি। পাবলিক সার্ভিস কমিশনের ভবিষ্যতে এই ধরনের কাজগুলোতে তাদের এইডের অ্যাসিস্ট্যান্স না নিয়ে নিজেরাই করতে হবে, এরকম এক্সপার্টাইজ আমার মনে হয় পাবলিক সার্ভিস কমিশনের যারা সংশ্লিষ্ট তাদের এটা ডেভেলপ করতে হবে। যদিও বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে তদন্তের কথা জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। আসিফ জাহাঙ্গীর, চ্যানেল 24, ঢাকা। পেনশন স্কিমে অন্তর্ভুক্তি নিয়ে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 13 জন প্রতিনিধি সকালে সরকারের সাথে আলোচনা করতে যান রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে। প্রায় 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে কর্মবিরতি থেকে সরে যাবেন কিনা তা আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনার পর জানানো হবে। আমরা পরে বলবো, আমরা এখন এই মুহূর্তে আমরা নো কমেন্ট। এই মুহূর্তে আমরা ভালো আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্তির তারিখ ভুল হয়েছে। তারিখ হবে 1 জুলাই 2025। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক। এ সময় কোটার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের, জানান সর্বোচ্চ আদালতের রায়ের আলোকেই কোটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূল নীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবেই উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। আলাদা সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা এক এক সময় এক এক দাবি তুলছে। সর্বোচ্চ আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই। আমরা চাচ্ছি যে এটি একটি সুন্দর সমাধান হোক এবং অবশ্যই বৈষম্য নিরসন, মেধার মূল্যায়ন এইটাকে সামনে রেখেই মানে কোটা বিষয় সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষের অধিকার সংরক্ষণ করেই এটা সমাধান হবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, রাস্তায় আন্দোলন করে রায় পরিবর্তনের সুযোগ নেই। জনদুর্ভোগ মাত্রাতিরিক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা ইশরাত ঈশিতা ময়মনসিংহের কমিউনিটি মেডিকেল থেকে MBBS পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে জনস্বাস্থ্য বিষয়ে করেন স্নাতকোত্তর। সবকিছু ভালোই চলছিল, কিন্তু 3 বছর আগে একটি ঘটনা ওলটপালট করে দিয়েছে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন। 2021 সালের 28 জুলাই সাদা পোশাকের র্যাব পরিচয়ে আলী আশরাফ নামের এক কর্মকর্তা ঢোকেন তার বাসায়। নিজেকে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে ঈশিতার ল্যাপটপ নিয়ে চলে যান তিনি। পরে ওই দিন বিকেল 4টায় র্যাবের একটি টিম বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায় ডাক্তার ঈশিতাকে। আমাকে বাসা থেকে নিয়ে যান স্কোয়াড্রন লিডার আলী আশরাফ। ওখানে গিয়ে আমার সার্টিফিকেট, ডিগ্রি, অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট ভুল এই কথাটা সবাইকে বলেন এবং এই জিনিসটা সব কিছু ফেক এই কথাটা বলেছেন আইটি স্পেশালিস্ট রাকিব। আর ওই র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাব 4-এ পাঠানোর পর র্যাব 4 থেকে মোহাম্মদ আখতারুজ্জামান সিনিয়র এসপি উনি চোখ বেঁধে নিয়ে গিয়ে মিরপুর 1-এ এনে মাদক সহ ভিডিও করেন আমাকে। ডাক্তার ঈশিতা জানায়, র্যাব সদর দপ্তর থেকে তাকে নেওয়া হয় র্যাব 1-এ, এরপর র্যাব 1 ও র্যাব 4-এ রাখা হয় তাকে। তার অভিযোগ, এই 5 দিন অমানসিক নির্যাতন করা হয় তাকে। 5 দিন পর কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয় ঈশিতাকে। তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয় 3টি মামলা। সারা রাত আমাকে টর্চার করেছিল। উনি পায়ে যে মোটা রডটা দিয়ে পায়ে মেরেছিল আর 2 হাতেও অনেক আঘাত করেছিল। প্রেস ব্রিফিং এর সময় যে আমাকে দেখানো হয়েছে যে ইউনিফর্ম পরা, আরেকবার দেখা গেছে একটা হোয়াইট কামিজের উপর ব্ল্যাক ব্লেজার পরা, শু পরা, ওগুলো কিন্তু কোনো কিছুই আমার না। তারা বডি মেজারমেন্ট নিয়ে ওই থ্রেড দিয়ে ওইটা আমাকে করতে বাধ্য করে।
এখানেই শেষ নয়, 14 মাস জেল খাটতে হয় ডাক্তার ঈশিতাকে। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হলে মুক্তি মেলে তার। ঈশিতার আইনজীবী জানান, র্যাবের ডিজিটাল আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে কোনো এক অচেনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় এই মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোর্ট একটা ডিরেকশন দিয়েছেন যে 3 মাসের মধ্যে এই মিথ্যে মামলার পিছনে কারা কারা ছিলেন সে সম্পর্কে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়ার জন্য। এ বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে মেলেনি কোনো উত্তর। তার বিরুদ্ধে আমি ওই কি লিখছে কি করছে আমি এখন মনে নাই আমার, না দেখে আমি বলতে পারবো না। এরই মধ্যে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন ডাক্তার ঈশিতা। আমি তাকে বলছি যে তুমি তোমার কথাগুলো আমাকে জানাও লিখিতভাবে। ও জানালে পরে আমি আমার সবাইকে নিয়ে বসে জিনিসটা আমাকে পর্যালোচনা করে দেখতে হবে বিষয়টা কি। ঈশিতার দাবি, অভিযুক্তরা তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সাধারণ হলে জন্মদিনটা পরিবারের সাথেই কাটত, কিন্তু তিনি অসাধারণ। তাই লামিন ইয়ামালের 17তম জন্মদিনটা কেটেছে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে সতীর্থদের সাথে ফুটবল প্র্যাকটিসে। কয়েক ঘন্টা পর ইউরো ফাইনাল। স্বপ্ন পূরণের পরই জন্মদিন উদযাপনের ঘোষণা দিয়েছেন ওয়ান্ডার বয় ইয়ামাল। 15 মাস আগে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করলেও গত 1 মাস ইয়ামালের জীবনকেই বদলে দিয়েছে। সবচেয়ে কম বয়সে গোল করেছেন ইউরোতে। আমি আমার মাকে বলেছি, যদি আমরা জিতি তাহলে কোনো উপহার লাগবে না। আমি মাদ্রিদে আমার টিমমেটদের সাথে উদযাপন করতে চাই। রাস্তায় মানুষের সাথে নেচে গিয়ে উদযাপন হবে উন্মাদনার। বাবা নিশ্চিত ছেলে জিতবে ট্রফি, পূর্ণ হবে তার স্বপ্ন। আমরা 3-0 গোলে জিতব। আমি আত্মবিশ্বাসী, বিশ্বাস রাখি এই দলটার উপর। আমার ছেলে সবার মতো, সে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ আছে তার। ইংল্যান্ডও স্বপ্ন দেখছে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ঘরে তোলার। শেষ অনুশীলন শুরুর আগে শিষ্যদের উদ্বুদ্ধ করতে টিম মিটিংয়ে অনেকটা সময় কাটিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। প্রিন্স উইলিয়ামও পৌঁছে গেছেন বার্লিন। খেলা দেখবেন মাঠে বসে। তার আগে শুভ কামনা জানিয়েছেন 3 লায়ন্সকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।